সো আমাদের প্রথম যে কোশ্চেনটি সেটা হচ্ছে আই মাস্ট অ্যাকনোলেজ আই হ্যাভ ড্যাশ নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান। প্রথমত এই যে এখানে একটি শব্দ আছে নোশন, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে তিনটা ওয়ার্ডের কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে বসে এরকমের একটা ওয়ার্ড সাম, আর এই দুটো বসে শুধু আনকাউন্টেবলের সাথে, আর মেনি বসে হচ্ছে কাউন্টেবলের সাথে। সো আমরা শিখেছি এরপরে যদি কাউন্টেবল নাউন আসে তাহলে সেটা কিন্তু প্লুরাল হবে। সো এইখানে কমপক্ষে প্লুরাল দেখা যাচ্ছে না, এটা বুঝতে পারলাম। সো আমরা ধারণা করে নিলাম যে এখানে মেনি হবে না, কিন্তু এখানে সাম হতে পারে, এখানে লিটিল হতে পারে, এখানে মাছ হতে পারে। তার কারণ নোশন কাউন্টেবল আনকাউন্টেবল যেটাই হোক না কেন এখানে এখন তিনটাই উত্তর হওয়ার সুযোগ আছে। সো এখন নোশন শব্দের অর্থ কি? নোশন শব্দের অর্থ হলো ধারণা। আই মাস্ট অ্যাকনোলেজ, আমাকে স্বীকার করে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে যে আমার আছে ড্যাশ নোশন। এখন আমার ধারণা কতটুকু আছে, ধারণা কিন্তু গোনা যায় না, যেহেতু ধারণা গোনা যায় না তাহলে এটা আনকাউন্টেবল নাউন। সো আমরা যদি বলি লিটিল মানে খুবই সামান্য, নাই বললেই চলে, আর মাছ মানে অনেক আছে, সো আর সাম মানে খুব বেশিও না কমও না, মাঝামাঝি আছে। সো এখন কথা হলো এই নোশন কতটুকু আছে, আমার ধারণা বা বিশ্বাস কতটুকু আছে। নোশন শব্দের অর্থ ধারণা অথবা বিশ্বাস, যেটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে সামও বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ ও লিটিলও বসতে পারে, কারণ সাম হচ্ছে ওই সকল ডিটারমিনার যারা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগেই বসতে পারে। এখন আমরা সামটাকে না দিয়ে মাছটাকে না দিয়ে উত্তর কেন লিটিল করব সেটা হলো কথা। যেহেতু আমি স্বীকার করে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি, অ্যাকনলেজ করতেছি, মানতেছি বিষয়টা, তার মানে আমি কি কখনো মানি যে আমার অনেক আছে এটা মেনে নেই, নাকি আমরা মেনে নেই আমাদের মানে যেটা আমাদের পরিমাণে কম থাকে সেটাকে আমরা মেনে নিই? অর্থাৎ আমি মেনে নিচ্ছি আমার এখানে হীনমন্যতা আছে, আমি মেনে নিচ্ছি আমার এখানে এই জ্ঞানের ঘাটতি আছে। এইভাবে যখন কম বিষয়টা থাকে সেটা কি আমরা মেনে নিই, অ্যাডমিট করি। ফলে এই জায়গাটায় কিন্তু বেশি হওয়ার কোনো সুযোগ নেই, এখানে কিন্তু মাঝারি হওয়ারও সুযোগ নেই। আমরা মেনে নিচ্ছি আই মাস্ট অ্যাকনোলেজ যে আমাদের ধারণা আছে খুবই কম, নাই বললেই চলে। ফলে এই কারণে আমরা উত্তরটা কিন্তু লিটিল দিচ্ছি, অর্থাৎ সি নাম্বারটা। চলে আসে 2 নম্বরে, হুজ বুক ইজ দ্যাট, ওইটা কার বই? এখন অপশনগুলো খেয়াল করলে দেখা যাবে যে এইখানে একটা ঘটনা আছে অ্যাপোস্ট্রফি দেওয়া, এখানে আবার অ্যাপোস্ট্রফি দেওয়া ঘটনা নাই, এখানে আবার আছে। সো প্রথমে ডিসাইড করতে হবে অ্যাপোস্ট্রফি দিব কিনা। সো এটা কিন্তু প্রোনাউনের পড়া, আমি যদি ইটের সাথে অ্যাপোস্ট্রফি দেই তাহলে এটার মানে হচ্ছে এইখানে একটা ভার্ব আছে, তার মানে এটা হতে পারে ইট ইজ, অথবা পাস্ট টেন্স হলে হতে পারে ইট ওয়াজ, তার মানে একটা ভার্ব আছে এখানে। তো যদি বলা হয় এটা কার বই, তার মানে বলবো ইট ইজ মিতার বই। সো এখানে একটা ভার্ব আছে, ফলে আমরা কিন্তু এইটাকে দিতে পারি না। এবার চলে আসি ইট ইজ, এরপরে কি হবে? এরপরে এটা হলো মিতার, তাহলে আমাকে লিখতে হবে মিতা একজন মানুষ, তার সাথে মিতার বই, তাহলে অ্যাপোস্ট্রফি এস মিতার, তাহলে ইট ইজ মিতাস, তার মানে ইটস মিতাস, ইটস মিতাস। উত্তর হবে সি নাম্বার। ইহা হয় মিতার বই, আমরা লিখি এভাবে ইট ইজ মিতাস বুক। তো এখন যেহেতু প্রোনাউনের কথা এটা, সো প্রথমত এই ইট আর ইজ একসাথে হয়ে গেল ইটস, আর মিতাস বই, বই শব্দটা আমরা আগে বলছি, প্রশ্নে বলছি যেটা কার বই। সো এই বুক শব্দটা রিপিট করলাম না, অর্থাৎ এখানে যখন আমি লিখবো ইটস মিতাস, এর মানে হচ্ছে এই মিতাস হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, বা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ডাবল পসেসিভ। যখন আমরা প্রোনাউন পড়ব তখন ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন কাকে বলে আমরা শিখব, সেটা দিয়ে আমরা বুঝতে পারলাম নাউনটা আগে বলা আছে বলে এখানে না বললেও চলে, আর ইট আর ইসকে একসাথে মিলে ইট ইজ হয়ে গেল। সো ইটস সো সঠিক উত্তর হলো ইটস মিতাস। চলে আসে পরেরটা, দ্য নাউন অফ দি ওয়ার্ড এক্সাইট। এক্সাইট মানে উত্তেজিত করা, তাহলে এটা নাউন ফর্ম কি হবে? এক্সাইটমেন্ট। বুঝাই যাচ্ছে মেন্ট থাকলে নাউন হয়। আমরা কিন্তু শিখছি ভিডিওগুলো না দেখে শুধু কোশ্চেন সলভ করলে কিন্তু হবে না, কারণ আমি রুলগুলো যেভাবে শিখাই সেটা কোশ্চেন সলভের জন্য সবচেয়ে উপকারী। আর রুলটা যারা ওই পুরো ক্লাসটা ঠিক মতন দেখে তারা হয়তোবা এই কোশ্চেন সলিউশনে আসার আগেই তাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যায় শুধুমাত্র আমার গ্রামারের ক্লাসগুলো দেখে। সো এটার মেন কারণ হচ্ছে আমি জানি এই টপিকের উপরে যত কোশ্চেন আছে এগুলো সলভ করতে কোন কোন রুলগুলো লাগবে। এটা এমন না যে একটা XYZ কোচিংয়ের লেকচার শিট, যে কোনো কোচিংয়ের লেকচার শিট সলভ করা যাবে আমি যে রুলগুলো শিখাই, যেভাবে শিখাই এর উপরে ভিত্তি করে। এর মূল কারণ হচ্ছে আমি এই অ্যাডমিশন লাইনে পড়াইতেছি সুদীর্ঘ 20 বছর ধরে। সো এত দিন ধরে পড়াইতেছে এরকমের একজন মানুষ আসলে বাংলাদেশে খুঁজে পাওয়া আসলে একটু বিরল হবে। আছে, নাই একেবারে বলবো না, আমার চেয়েও সিনিয়র আছে হয়তো, বাট সংখ্যাটা খুবই নগণ্য। ফলে এই এতদিন ধরে পড়ানোর বিষয় থেকে আমি জানি যে এই নাউনের উপরে বাজারে প্রচলিত বই, লেকচার শিটে যত কোশ্চেন আছে সবগুলো সলভ করতে পারলেই আমরা
এই টপিকের কোশ্চেন পারি বলে গণ্য হবে। আর এর জন্য কি কি রুল, কিভাবে শিখতে হবে, এটাই কিন্তু আমি আমার ক্লাসের ভিতরে দেওয়ার চেষ্টা করি। আশা করি আমাদের ক্লাসগুলো দেখেছেন। না দেখলে আগে ক্লাসটা দেখবেন, গ্রামার ক্লাস, অর্থাৎ পার্ট 1-এ গ্রামার ক্লাস থাকে, তারপরে হচ্ছে পার্ট 2-তে এসে আমরা কোশ্চেন সলভ শুরু করি এবং কোশ্চেন সলভটা কয়েকটা ভাগে ভাগে হয়। এটাই হচ্ছে প্রতিটা টপিকের আমাদের সিস্টেমটা। ওকে, চলে আসি এরপরে। পরবর্তী কোশ্চেন হচ্ছে মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। আমরা জানি যে যখন অ্যাপোজিটিভ ইউজ হয় তখন সেটা কিন্তু কমা কমার ভিতরে থাকে। সো এখানে মাই আন্ট ইজ এ ডক্টর, এটা হলো একটা ক্লজ, আর হু লিভস ইন সিলেট এইটা হচ্ছে সেই অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত ক্লজ। ফলে এইখানে কমা থাকবে এবং ক্লজটা শেষ হলে এখানে কমা থাকবে, এই পুরো ক্লজটা কমার ভিতরে থাকবে। তো এইখানে এসে দেখা গেল কমাটা ঠিক জায়গা মতন বসে নাই, এখানে শুরুতে কমা নাই, এখানে শুরুতে থাকলে শেষে নাই। আর এই কোশ্চেনটাই ছিল সঠিক পাংচুয়েশনের জন্য। নাউনের শীটের ভিতরে পাংচুয়েশনের কোশ্চেন কেন সেটা আমার নিজেরও বোধগম্য হয় নাই। তারপর উত্তরটা হচ্ছে বি নাম্বার। 1.5 মিলিয়ন পিপল, মানে 1 এবং হাফ মানে 1.5 মিলিয়ন পিপল ড্রাইভ রিক্সাস, রিক্সা চালায়, ফর এ লিভিং মানে জীবিকার জন্য 1.5 মিলিয়ন পিপল কি করে, রিক্সা চালায়। প্লাস এর সাথে যুক্ত হচ্ছে 100,000, এর সাথে যুক্ত হচ্ছে 100,000, 100,000 কি যুক্ত হচ্ছে, 100,000 পিপল যুক্ত হচ্ছে। এইখানটায় সেই পিপল কথাটা বলা নেই। যারা ওন করে মানে যারা এই রিক্সাটার মালিক এবং রিপেয়ার করে ওই রিক্সাগুলোকে। আশা করি কথাটা বুঝতে পারছি। এইখানে সরাসরি বলা না থাকলেও আলটিমেটলি এই পিপলকেই বোঝাচ্ছে। আবার বলি, 1.5 মিলিয়ন পিপল রিক্সা চালায় তাদের জীবিকার জন্য, প্লাস 100,000 কয়েকশো হাজার মানুষ কি করে, এইগুলো ওন করে, যারা এগুলো ওন করে অ্যান্ড রিপেয়ার করে ওই রিক্সাগুলো। তার মানে এখানে আসলে এটা কাউন্টেবল বলতেছে। এখন প্রশ্ন হচ্ছে আমার এ ফিউ, শুধু ফিউ, এগুলো কাউন্টেবলের সাথে বসে, কিন্তু শুধু লিটিল, এ লিটিল আনকাউন্টেবলের সাথে বসে, ফলে এগুলো উত্তর হতে পারে না। তাহলে উত্তর শুধু ফিউ বা এ ফিউ হবে। এখন লক্ষ্য করি যে জিনিসটা হচ্ছে 100,000, শত হাজার, শত সহস্র মানুষ, এটা অবশ্যই শুধু ফিউ না, তাহলে এটা হবে হচ্ছে এ ফিউ 100,000। অল্প কিছু হাজার, 1000 মানুষ কি করে, এই রিক্সাগুলো ওন করে, মালিক হয় এবং এগুলোকে তারা মেরামত করে বা রিপেয়ার করে। 6 নম্বর কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। সো আমরা জানি ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন, সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। বাকিগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমি আর এক্সপ্লানেশনে যেতে চাচ্ছি না, কারণ এইগুলোর উপর একটা বড় ভিডিওই আছে আমার, একটু কষ্ট করে গ্রুপ থেকে দেখে নিতে হবে। চলে আসি এরপরে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স, নাসরিন অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইন শূন্যস্থান। তাহলে নাসরিন একজন মানুষের নাম, সে একজন ইন্টেরিয়র ডেকোরেটর মানে যে হচ্ছে ঘরের ভিতরের সাজসজ্জার কাজ করে এরকম মানুষ, সে নকশা করে। এখন চলে আসলাম অপশনে। আমরা কিন্তু পড়ার সময় পড়েছিলাম লাস্ট ক্লাসে কাউন্টেবল আনকাউন্টেবল পড়ার সময় বলেছিলাম ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন। তাহলে প্রথম কথা, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না, তাই এটাকে প্রথমত বাদ দিয়ে দিলাম। আনকাউন্টেবল নাউনের পূর্বে দিও বসে না, যদি বসে তাহলে এই ফার্নিচার শব্দের পরে একটা অফ আসতে হবে। এখানে দেখা গেল ফার্নিচার শব্দের পরে অফ আসার কোনো সুযোগই নাই, তাহলে এটাও হলো না। এবার সঠিক উত্তর এ অথবা সি এর মধ্যে পাওয়া যাবে। আমি কি শুধু ফার্নিচার দিব নাকি আমি সাম ফার্নিচার দিব? আমরা জানি সাম কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথেই বসতে পারে। এখন লক্ষ্য করি, নাসরিন যেহেতু একজন ইন্টেরিয়র ডেকোরেটর, সে কিন্তু কিছু ফার্নিচারের নকশা করে না, বরং সে হচ্ছে ফার্নিচারের নকশা করে। ইন্টেরিয়র ডেকোরেটরের কাজ কি? ফার্নিচারের নকশা করা, নট কিছু ফার্নিচারের নকশা করা। ফলে আমি এখানে কিছু শব্দটা দিব না, আমি বলবো সে ডিজাইন করে ফার্নিচারের, অর্থাৎ উত্তরটা হবে এ নাম্বার। এই কারণে সাম ফার্নিচার না হয়ে উত্তরটা শুধু ফার্নিচার হলো। আমাদের অনেকের মনেই কিন্তু এরকম প্রশ্ন জাগে যে উত্তর দেওয়া আছে এ, কিন্তু সি হলো না কেন? সিও তো হতে পারতো, যেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম বসতেই পারে, কেন এটা হলো না? আশা করি আমি ব্যাখ্যাগুলো দিতে পারছি। প্রতিটা কোশ্চেনের এভাবে ক্লিয়ার একটি ব্যাখ্যা পাবেন আমাদের এই সলিউশন ক্লাসগুলোতে। চলে এসে 8 নম্বরে, দি এবং অফের মাঝখানে নাউন হবে। আমরা জানি অপশনগুলোর ভিতরে নাউন যেটা আছে সেটা হলো ফার্নিচার, ফলে আমি বলতে পারি এখানে ফার্নিচার ঠিক আছে, কারণ আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। কিন্তু এইখানটাই ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ ফার্নিচারকে বহুবচন করা যাবে না, এটা একটা আনকাউন্টেবল নাউন। আর এখানে পিসেসের নিয়মটা শিখছিলাম, এ পিস অফ, ওয়ান পিস অফ, টু পিচেস অফ, অর্থাৎ এই পিস শব্দটা যেটা PIEC এর পূর্বে এখানটায় একটা সংখ্যা থাকবে এবং তারপরে হচ্ছে হলো অফ আসবে এবং তারপরে সেই আনকাউন্টেবল নাউনটা আসবে। যদি আমি এ দেই তাহলে এ পিস অফ ইনফরমেশন, যদি টু দেই তাহলে কি হবে? টু পিসেস অফ ইনফরমেশন।
অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে সংখ্যা দিতে হবে, তারপরে পিস বা পিসেস আসবে। যেহেতু এখানে সংখ্যা নাই, শুধু পিসেস, তার মানে এটা সেই স্ট্রাকচারটা মেনটেন করেনি, সো এটা হবে না। আবার এখানে পিসেস দিয়েছে, অফ দেয় নাই, সংখ্যাও দেয় নাই, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর এ নম্বর ছাড়া হবে না। তাহলে দি ফার্নিচার অফ দ্য অফিস, অফিসের ফার্নিচার উইল বি সোল্ড, বিক্রয় করা হবে। 9 নম্বর কোশ্চেনটা বেশ মজার একটা কোশ্চেন। উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন, ডিসিশনস এগুলো আছে। প্রথমত আমরা নিশ্চিত হই ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, সো এইটা নিয়ে আর কোনো কথা হবে না, এটা আনকাউন্টেবল, তার মানে এ নাম্বার এবং ডি নাম্বার প্রথমে বাদ। এখন প্রশ্ন হলো উই টেক ডিসিশনস হবে নাকি উই টেক ডিসিশন হবে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা কিন্তু যখন রুলের ক্লাসটা শিখিয়েছিলাম তখন ব্যারন স্টোফেল বইয়ের একটি রুল বলেছিলাম যে ডিসিশন শব্দটা যদি কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তকে বোঝায় তাহলে ডিসিশন কাউন্টেবল হবে। কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত কাউন্টেবল, কিন্তু যদি সাধারণভাবে যে কোনো সিদ্ধান্তকে বোঝানো হয় তাহলে ডিসিশন হবে একটি আনকাউন্টেবল নাউন। এক্সাম্পল দিয়েছিলাম, গতকাল কনফারেন্সে 2টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতকাল মিটিংয়ে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে যখন মিটিং করে, সভা করে, একটা অনুষ্ঠান করে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত কাউন্টেবল হয়ে যায়। কিন্তু যখন আমি বলি এভাবে যে সিদ্ধান্ত নিলে আগে পিছে ভেবে নেওয়া উচিত, তখন সিদ্ধান্ত হয়ে যায় একটি আনকাউন্টেবল নাউন। তার মানে এটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত না, বরং যে কোনো সময় আমি সিদ্ধান্ত নিলেই আমাকে কি করতে হবে, অবশ্যই আগে পিছে ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিতে হবে। সো এখন চলে আসি এই বাক্যটা কি বোঝাচ্ছে। আমি আবারও বলি, এই কোশ্চেনটায় সলিউশনে অনেকেই অনেক কথা বলেছে। দয়া করে ব্যারন স্টোফেল বইটা খুলে দেখেন, ওইখানে ডিসিশন শব্দটির কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে কি বলা আছে, তাহলে আমার কথাটা পরিপূর্ণরূপে বোঝা যাবে। এইখানে ডিসিশন কোনোভাবেই কাউন্টেবল না, এখানে ডিসিশন হচ্ছে আনকাউন্টেবল। কেন? দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে যেটা প্রতিদিন নিয়মিত ঘটে, সাধারণভাবে ঘটে সেটা। আর আমরা জানি ডিসিশন যখন সাধারণভাবে হয় মানে সিদ্ধান্ত নিলে ভেবেচিন্তে নিতে হয়, তার মানে প্রতিদিনের সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই ক্ষেত্রে আমরা কিন্তু ডিসিশনকে আনকাউন্টেবল ধরি। উত্তর কিন্তু এখানে সি নম্বর হবে ভাই। এইখানে অনেকেই উত্তরটা বি নম্বর দিয়ে ভুল করতেছে। ডিসিশন কাউন্টেবল নাউন না, ডিসিশন হচ্ছে অর্থের কারণে কখনো কাউন্টেবল হয়, কখনো আনকাউন্টেবল হয়। প্রয়োজন হলে আমি ব্যারন স্টোফেল বইয়ের স্ক্রিনশট দিয়ে দিতেও রাজি আছি, আশা করি বইটা পড়ে নেবেন। ওকে, এবার চলে আসি এরপরে কোশ্চেন নাম্বার 10-এ চলে আসি। আই উড লাইক টু টেক ইউ টু মুভি, ডু ইউ হ্যাভ শূন্যস্থান। অপশনে যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে সেটা হলো ওয়ার্ক। আমি বলেছিলাম ওয়ার্ক শব্দটি একটি আনকাউন্টেবল নাউন হবে যখন তোমার কাজ, আমার কাজ, সাধারণ মানুষের কাজ, আমজনতার কাজ বোঝাবে। কিন্তু ওয়ার্ক যদি কোনো কবি, সাহিত্যিক, শিল্পীর কাজ বোঝায় তাহলে ওয়ার্ক হয়ে যাবে একটি কাউন্টেবল নাউন। সো এখন চলে আসি, এখানে বলছে যে আজকে আমি তোমাকে নিয়ে মুভি দেখতে যাব, তো তোমার কি আজকে সময় আছে কিনা। তাহলে এই তুমি কে? এই তুমি হলো সাধারণ মানুষ, অর্থাৎ আমজনতা। অবশ্যই ওয়ার্ক একটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, সুতরাং এই অপশনগুলো নিয়ে আমি কখনোই কোনো চিন্তা করব না। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না, মেনি বসে কাউন্টেবল নাউনের পূর্বে, তাহলে উত্তরটা এইটা ছাড়া আর কোনোটা থাকে না। চলে আসি 11 নম্বর কোশ্চেনে। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। এই কোশ্চেনটা নিয়েও অনেকের সমস্যা হয়েছে বলে আমি দেখেছি। কি সমস্যা সেটা একটু পরে বলবো। আমরা মোটামুটি পড়েছি ট্রাফিক শব্দটি আনকাউন্টেবল নাউন, কিন্তু ট্রাফিক জ্যাম হলো কাউন্টেবল নাউন। ট্রাফিক শব্দটি কি নাউন? আনকাউন্টেবল নাউন। ট্রাফিক জ্যাম শব্দটি কাউন্টেবল নাউন। তো যেহেতু ট্রাফিক একটি আনকাউন্টেবল, এর পূর্বে মাছ বসতেই পারে, আর ট্রাফিক আনকাউন্টেবল হওয়ায় এর পূর্বে মেনি দেওয়া যাবে না। এমনকি ট্রাফিককে বহুবচনও করা যাবে না, ফিও বসানো যাবে না। সঠিক উত্তর বি অথবা সি এর মধ্যে আছে। এইটুকু অনেকে গেছে, যাওয়ার পরে সে ভাবতেছে ভেরি এবং মাছের ভিতরে, ভেরি এবং ঠু এর ভিতরে আমরা কেন ঠু মাছকে নিলাম, কেন ভেরি মাছকে নিলাম না। এই উত্তরটি কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই এই উত্তরটা তো বিও হতে পারতো, মাছ পর্যন্ত আমরা রুল শিখেছি, ভেরি কোথা থেকে বাদ গেল, কেনই বা এখানে ঠু আসলো। মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন যদি কখনো কোনো কিছু অনেক বেশি হয় এবং সেই বেশিটা যদি বিরক্তির কারণ হয় তাহলে ঠু মাছ হবে, আর যদি সেটা বিরক্তির কারণ না হয় তাহলে সেটা হচ্ছে ভেরি মাছ হবে। সো এইভাবে যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে খুবই বোরিং, মানে দ্য মুভি ওয়াজ খুব বোরিং, চরম বোরিং, তাহলে কি হবে? টু মাচ বোরিং। সো টু মাচ, কারণ এটা বিরক্তিকর। রাস্তায় যদি গাড়ি বেশি হয়ে যায়, ট্রাফিক মানে হচ্ছে চলমান যানবাহন, বেশি যদি হয়ে যায় এটা নিশ্চয়ই বিরক্তির কারণ হয়। সো আমরা বলবো এটা
টু মাচ হবে, নট ভেরি মাচ। তাহলে ভেরি মাচ কখন হবে? আমি খুবই আগ্রহী, তাহলে কি হবে? আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। এটা কিন্তু ভালো একটা বিষয়, খারাপ না। আর যখন বলবো রাস্তায় বেশি, অতিরিক্ত বেশি গাড়ি, এটা কিন্তু নেগেটিভ, সো নেগেটিভ সেন্স দিচ্ছে, অর্থাৎ আমাকে বিরক্তির কারণ ঘটাচ্ছে, আমি তখন বলবো এটা টু মাচ হবে। এই জন্য আমরা ভেরি মাচকে না দিয়ে আমরা টু মাচকে দিলাম। সো মনে রাখতে হবে টু মাচ হচ্ছে এই পরিমাণটা বেশি যেটা হচ্ছে আমাদের জন্য বিরক্তির কারণ হয়। এবার চলে আসি 12 নম্বর কোশ্চেন। আমি কিন্তু রুল শেখানোর সময় এই কোশ্চেনের রেফারেন্স দিয়েছিলাম, এখানে কোশ্চেনটা পড়লে বোঝা যাবে। প্রতিটা অপশনে পিপল শব্দটি আছে, যেহেতু পিপল শব্দটি আছে তাহলে পিপল হচ্ছে একটি কাউন্টেবল নাউন আমরা জানি, তাহলে এর আগে লিটিল বসার কোনো সুযোগ নেই, ফলে এইগুলো লিটিল বা লেস বাদ গেল। এখন প্রশ্ন হচ্ছে আমি সেখানে ফিউ বা ফিউয়ারের মধ্যে কোনটাকে দিব, ফিউ দিব না ফিউয়ার দিব? আশা করি এই বাক্যটা পড়লে আমরা বুঝতে পারবো যে বর্তমানে অল্প সংখ্যক লোক আমেরিকার ভিসা পায়। আমি ফিউ দেই বা ফিউয়ার দেই, অর্থটা এমনই হবে বর্তমানে অল্প সংখ্যক লোক, খুবই অল্প পরিমাণ লোক আমেরিকার ভিসা পায়। বর্তমানে কম পায় তার মানে অতীতে বেশি পেত। অর্থাৎ এই বাক্যটার ভিতরে দেন না থাকলেও একটা লুকায়িত তুলনা আছে, আর এই জন্য আমরা এখানে ফিউয়ার দিব। আমি একটু স্মরণ করাই দিই, আমরা যেটা রুল পড়েছিলাম, রুলের সময় বলছিলাম যে যদি কখনো দেন থাকে তাহলে ফিউয়ার হবে, লেস হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু যদি দেন না থাকে কিন্তু অপশনে ফিউয়ার থাকে, আমাকে বাক্যটি বাংলা করে দেখতে হবে এই বাক্যের মধ্যে লুকায়িত কোনো তুলনা আছে কি না। যদি থাকে তাহলে সেটা কিন্তু আমরা ফিউয়ার বা লেস থেকে উত্তর করব। আশা করি রুলটা আমাদের আগের ক্লাসে ছিল, একটু কষ্ট করে দেখে নিতে হবে, কারণ ওখানে রুলের ক্লাসটা একটু সাইজে বড় ছিল। অনেকেই হয়তো পুরো ক্লাসটা দেখবেন আমি জানি, কারণ মানুষ চায় অল্প একটু পয়রা বিশাল সফলতা অর্জন করতে। মনে রাখতে হবে ভাই, সফলতা অর্জনের কোনো শর্টকাট রাস্তা নেই। সো কেউ যদি শর্টকাটে সফল হতে চায় তাহলে নিশ্চিত থাকেন ভাই, তার জন্য বিশাল একটা গর্ত অপেক্ষা করছে, ধপ্পাস করে পড়বে, জীবনের সফলতা লাভের যে স্বপ্ন পুরোটাই ধূলিসাৎ হয়ে যাবে। ফলে সফলতা লাভের জন্য আমরা যেন কেউ শর্টকাটের পিছে না ছুটি। 2 লাইন পরে আমরা যদি ভাবি যে আমরা ঢাবিয়ান, রাবিয়ান, চবিয়ান, জবিয়ান হয়ে যাব, ভাই এটা হবে না ভাই। আমাকে অবশ্যই শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, যতটুকু সাধ্য আছে ততটুকু, আর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আশা করি আমাদের সাথে থাকবেন। চলে আসি এরপরে কোশ্চেন নাম্বার 13। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড শূন্যস্থান ইনফরমেশন, যে শব্দটি আছে আমরা জানি এটি আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, তাই আমরা এইগুলোকে বাদ দিয়ে দিলাম। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে না, তাই এটাকে বাদ দিয়ে দিলাম। এ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই বসতে পারে, তাই সি নম্বরকে উত্তর করে ফেললাম। এই কোশ্চেনটা কিন্তু আমরা রুল শেখার সময় শিখেছিলাম যে উইল ফেস মানে মুখোমুখি হওয়া, তাহলে ভার্বের পরে জায়গাটা কার? অবজেক্টের। আর অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। অপশনে একটাই মাত্র নাউন আছে, তাই সঠিক উত্তরটা বি নম্বর দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ইবল যে শব্দটা দেখা যাচ্ছে এটা হলো অ্যাডজেক্টিভ, আর এলওয়াই থাকলে সেটা হয় হচ্ছে অ্যাডভার্ব সাধারণত, ফলে আলটিমেটলি এখানে নাউন দরকার ছিল, টিওয়াই ছাড়া রাস্তা ছিল না। চলে আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 15 নাম্বার। অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দি স্টেট। প্রথমত অপশনগুলোর ভিতরে যেহেতু পিপল কথাটি আছে, আমি একটু আগেই বলেছিলাম এক বচনে সেটা হয় হচ্ছে পার্সন, আর এটাকে বহু বচন করলে সেটা হয় হচ্ছে পিপল। তার মানে এই পিপল শব্দটি বহু বচনে আছে, আর আমরা শিখেছি প্রশ্নে যেটা প্লুরাল দেওয়া থাকবে সেটাকে কাউন্টেবল ধরে আগাতে হবে, অর্থাৎ এরা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল হলে মেনি পিপল এখানে হতে পারে, অনলি এ ফিউ পিপল হতে পারে, তার মানে এই দুটো হওয়ার সুযোগ আছে। সাম অফ দি পিপলও হতে পারে, তাই এটা হওয়ারও সুযোগ আছে, কিন্তু লিটিল পিপল হওয়ার কোনো সুযোগ নেই, তার কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে, কাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে না। এখন প্রশ্ন হলো অনলি এ ফিউ পিপল দিব নাকি মেনি পিপল দিব নাকি সাম অফ দি পিপল দিব, ডিপেন্ড করবে আমাদের এই কোশ্চেনটাই কি চাইতেছে তার উপরে। সো যদি বলি মেনি পিপল তার মানে অনেক লোক, যদি বলে সাম অফ দি পিপল তার মানে অল্প কিছু লোক, আর যদি অনলি এ ফিউ বলি সামান্য কিছু লোক মানে খুবই কম, তার মানে সবচেয়ে কম, মাঝামাঝি, সবচেয়ে বেশি। তাহলে আমাকে জানতে হবে এই বাক্যটায় কতজন লোকের কথা বলছে। এখানে লক্ষ্য করি যদিও বলা আছে অলদো, তাহলে অলদো দক্ষিণ ক্যালিফোর্নিয়া কি আছে? ঘনবসতি, তার মানে এখানটায় অনেক লোক বসবাস করে, ঘনবসতিপূর্ণ, ডেন্সলি পপুলেটেড। দো অলদো বলতেছে তার দুই অংশ পরস্পর বিপরীত কথা বলে, তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে ঘনবসতি মানে প্রচুর লোক বসবাস করে, তাহলে এর বিপরীতটা হবে খুব কম লোক বসবাস করে, অর্থাৎ অনলি এ ফিউ পিপল লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দি স্টেট। আশা করি বুঝতে পারছি দো অলদো এই ধরনের জিনিসগুলো যখন দুইটা ক্লজকে যুক্ত করে পরস্পর বিপরীত অর্থ হয়, এবং এই ধরনের কথাগুলো আমরা এইচএসসি লেভেলে সেন্টেন্স কমপ্লিটিং এর মধ্যে শিখে থাকি, দো অলদো কিভাবে আমাদের বাক্য গঠন করতে সহায়তা করে সেই ক্ষেত্রে। সো আশা করি আমরা বুঝতে পারলাম যে এখানে ছিল ঘনবসতিপূর্ণ, ডেন্সলি পপুলেটেড, অনেক জনগণ, তাই পরের অংশ হবে হচ্ছে অল্প অল্প জনগণ। তাহলে এখানে মেনি হবে না, কতিপয় হবে না, অল্প জনগণ ইংরেজি হচ্ছে এ ফিউ পিপল।
16 নম্বর কোশ্চেন লক্ষ্য করি, ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। অ্যারিড শব্দের অর্থ হচ্ছে শুষ্ক, নিষ্ফলা, ব্যারেন, অর্থাৎ যেখানে কোনো ফসল ফলে না, এরকম একটা জমি। তো এরকম জমিতে ড্যাশ ক্যান বি গ্রোন। আমরা জানি অনলি দিলে সেখানে একটা এ দিতে হবে, পরে কি আছে দেখার প্রয়োজনই বোধ করলাম না। অনলি দিলে এ ফিউ দিতে হবে, পরে কি আছে লেখার প্রয়োজন বোধ করলাম না। এখন চলে আসি অনলি এ লিটিল, এইটুকু ঠিক আছে, অনলি এ ফিউ এইটুকু ঠিক আছে। তো আমরা জানি যে অনলি এ লিটিল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, কিন্তু লক্ষ্য করি এখানে ক্রপকে বহুবচনে ক্রপস করে দিয়েছে, তার মানে এটাও হতে পারে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে অনলি এ লিটিল বসে ঠিক আছে, কিন্তু আনকাউন্টেবল নাউন তো সিঙ্গুলার ফর্মে থাকে, এটা তো প্লুরাল, তার মানে আলটিমেটলি এইটা এখানে হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে সঠিক উত্তর ডি ছাড়া আর কোনোটা হতে পারে না। চলে আসে পরে, ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড। এই রুমের কিছু একটা বিক্রয় হবে। এখানে প্রথমে যে শব্দগুলো দেখা যাচ্ছে প্রসেশন, এই প্রসেশন মানে হচ্ছে মিছিল, অর্থাৎ আমরা যে মিছিল করি সেটার ইংরেজি হচ্ছে প্রসেশন। ফলে এটা আনকাউন্টেবল নাউন, এটাকে বহুবচন করা যায় না। এখন এই রুমের কিছু একটা বিক্রি হবে, তাহলে এই রুমের মিছিল বিক্রি হবে, এটা কি হইতে পারে কোনোদিন? হইতে পারে না, তার মানে এই দুটো আসলে বাদ। এখন এখানে চলে আসি পজেশন এবং পজিশন। একটা রুমের কি বিক্রি হয়, একটা জায়গার কি বিক্রি হয়? বিক্রি হয় মালিকানা সত্ত্ব, তার অবস্থানটা বিক্রি হয় না, বিক্রি হয় মালিকানার শর্ত, মানে কাগজপত্র, ডিড ডকুমেন্ট, দলিল, এইটা খালি হাত বদল হয়, জায়গাটা বিক্রয় হয় না। যদি পজিশনটা বিক্রি হতো তাহলে মানুষ এসে ওই পজিশনটাকে উঠাই নিয়ে চলে যেত। তাহলে জমি বা জায়গা বা কোনো কক্ষের আমরা কিন্তু পজিশন বিক্রি করতে পারি না, আমরা খালি মালিকানাটা বিক্রি করি, এক মালিক থেকে আর একজন মালিকে দেয়, ওই জিনিসটা ওইখানেই পড়ে থাকে। আশা করে বুঝতেই পারছি, এটা পজিশন হবে না, পজেশন হবে। তাহলে এই রুমের পজেশন বিক্রি হবে, এই রুমের মালিকানা সত্ত্ব বিক্রি হবে। চলে আসলাম পরবর্তী কোশ্চেন। পরবর্তী হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স। লক্ষ্য করি দেয়ার দিয়ে যখন বাক্য শুরু হয় তখন ভার্বের পরে থাকে সাবজেক্ট। সো এখানে ভার্ব আছে, পরে হচ্ছে সাবজেক্ট, হলে এটা। যেহেতু এখানে লেসন্স দেখা যাচ্ছে তাহলে এখানে ইজ হতে পারে না। যেহেতু এখানে লেসন্স দেখা যাচ্ছে তাহলে আর হতে পারে, এখানে লেসন দেখা যাচ্ছে তাহলে এখানে ইজ হতে পারতো, অর্থাৎ এইগুলো হলো না। তাহলে সঠিক উত্তর বি নম্বর ছাড়া আর কোনো রাস্তা নেই। এখানে বলে রাখি, নো শব্দটার পরে নাউনটা সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে, অর্থাৎ দুটোই সঠিক। ফলে এখান থেকে নো এর সাথে মিলায়ে কিছু বের করার সুযোগ ছিল না। এই কোশ্চেনটা মূলত নাউনের কোশ্চেন না, এটা মূলত হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। সো এটা আসলে এখানে দেওয়া ঠিক হয় নাই, তারপরেও এখানে দিয়েছে, আমরা সলভ করে দিলাম। এটা নো এর কোশ্চেন না, নো শব্দটার পরে নাউনটা কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। সো এই হচ্ছে বিষয়টা। চলে আসি 19 নম্বরে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স এক্সপ্রেসেস এ রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দি টার্মস ইন দেয়ার পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে এখানে প্রতিটা অপশনের যে জোড়া আছে, এই জোড়ার ভিতরে কোন জোড়াটা ভিন্ন সেটা আমাকে বের করতে হবে। এখানে লক্ষ্য করি, কনভিন্স মানে কাউকে কোনো কিছু বোঝানো, এটা একটা ভার্ব। কনভিন্সিং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে চলে আসি ভ্যারি মানে ভিন্ন হওয়া, এটাও একটা ভার্ব। ভ্যারিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ। চলে আসি এখানে ফেম, এটা একটা নাউন। ফেমাস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। চলে আসি পারসুয়েট, এটা হচ্ছে ভার্ব। পারসুয়েসিভ এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে ইকোনোমাইজ, এটা হলো ভার্ব। ইকোনমিক এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি দেখি সবগুলো অপশনে ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ, প্রতিটা জোড়া এইভাবে তৈরি হয়েছে, শুধু একটা জোড়া নাউন অ্যাডজেক্টিভ হয়েছে। আর কোশ্চেনে বলছে কোন জোড়াটা আসলে ভিন্ন রিলেশনশিপ প্রকাশ করে সেই জোড়াটা খুঁজতে হবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এই জোড়াটা, তার কারণে এই জোড়ায় নাউন অ্যাডজেক্টিভ রিলেশন, বাকিগুলাই ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ। আশা করি এই কোশ্চেনে যাদের সমস্যা ছিল তারা একেবারেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 20, আই হ্যাড এ এনজয়েবল টাইম। এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে কোন ওয়ার্ডটাই ভুল আছে সেটা বের করতে হবে। সো এখানে এনজয়েবল শব্দটা ই দিয়ে, তাহলে শুরুতে আসলে এ হওয়ার কথা না, এটা এন হওয়ার কথা। এই জন্য আমাদের এটাই উত্তর। যেহেতু এখানে এ দেওয়া আছে, যেটা ভুল সেটা আমাকে খুঁজতে বলছে। এ ভুল নাকি অ্যাট ভুল নাকি হচ্ছে টাইম ভুল নাকি হচ্ছে লাস্ট ভুল, কোনটা ভুল? আসলে এ ভুল, কারণ এনজয় শব্দের আগে এ বসে না, এন বসে। এবার এখানে চলে আসি, চার্লসের বন্ধু ভালোবাসে বার্নসের কবিতা। লাইনটা পড়লে আমরা মোটামুটি আইডিয়া করতে পারবো, চার্লসের বন্ধু ভালোবাসে বার্নসের কবিতা। সো যেহেতু ভালোবাসে, লক্ষ্য করি চার্লসের বন্ধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবগুলো অপশনে সিঙ্গুলার নাম্বারই আছে, তাহলে আমাদের লাভস হবে প্রথম কথা। এখানে এস বা ইএস হওয়ার সুযোগ নেই, লাভস হবে। তার মানে আমরা প্রথমত সি নম্বর অপশনকে বাদ দিলাম, কারণ ভালোবাসা লাভের সাথে এস বা ইএস যুক্ত হলে অ্যাপোস্ট্রফি হয় না। তাহলে চার্লসের বন্ধু ভালোবাসে। সো এই যে চার্লসের বন্ধু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে, ওইখানে তো অ্যাপোস্ট্রফি হয় না, এটা আমরা সবাই জানি। তাহলে এই অপশনটাকে প্রথমে বাদ দিয়ে দিলাম। এবার চলে আসি
চার্লসের বন্ধু, চার্লসের বন্ধু, তাহলে আমাকে অবশ্যই একটা অ্যাপোস্ট্রফি মানে এস এর আগে অ্যাপোস্ট্রফি বা এস এর পরে অ্যাপোস্ট্রফি একটা কিছু দিতে হবে। সো যখন আমরা নাউনকে কি করি, নাউনকে পসেসিভ করি, তখন নাউনের ক্ষেত্রে একটা অ্যাপোস্ট্রফি এস দেই। কিন্তু যদি কোনো নাউনের শেষে একটা এস থাকে, যেমন আমাদের এখানে মানুষটার নাম হচ্ছে চার্লস, তাহলে মানুষের নামই হলো চার্লস, তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, শেষে একটা অ্যাপোস্ট্রফি দিতে পারি অথবা অ্যাপোস্ট্রফির পরে একটা এসও দিতে পারি, দুইটাই সঠিক, কিন্তু আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। এইখানে কোনো অ্যাপোস্ট্রফির অস্তিত্ব নাই, তাহলে এটা বাদ। সো এইখানে অ্যাপোস্ট্রফি আছে, তার মানে এটা হতে পারে, এটাকে রেখে দিই। তাহলে চার্লসের ফ্রেন্ড ভালোবাসে বার্নসেস পোয়েমস, বার্নের কবিতা ভালোবাসে। এখন চার্লসের ফ্রেন্ড ভালোবাসে বার্নসের কবিতা, যেহেতু এখানে বার্নসের কবিতা, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, আবার অ্যাপোস্ট্রফি দিতে হবে। এখানে কোনো অ্যাপোস্ট্রফি নেই, তাহলে এইটাও বাদ পড়ে গেল। তাহলে সঠিক উত্তর ডি নম্বর ছাড়া আর কোনোটা হয় না। চার্লসের বন্ধু ভালোবাসে বার্নসেস পোয়েম, বার্নসের কবিতাগুলো, সঠিক উত্তর হলো ডি নাম্বার। সো এটা হচ্ছে আমরা নাউনকে কিভাবে পজিটিভ বানাই তার উপরে এই ধরনের কোশ্চেনটি হয়ে থাকে।